আমরা গতদিন আলোচনা করছিলাম, সেখান থেকে একটু করে শুরু করি, তাহলে কন্টিনিউশনে বোঝা যাবে। হ্যাঁ, আমরা স্লাইডে দেখতে পাচ্ছি এই populous patient first recognize the situation or his position, then understand the reality and finally accept it. তো প্রথমে সে সিচুয়েশনটাকে রিকগনাইজ করে, তারপরে তার পজিশনটা কি আমরা গতদিন খুব ভালোভাবে আলোচনা করেছিলাম যে সিচুয়েশন কি, পজিশন কাকে বলে। হ্যাঁ, আপনাদের মনে আছে কিনা? পজিশন মানে হচ্ছে আমি এই বাড়ির বড় পুত্র, এটা হলো আমার পজিশন। তো তারপরে সে রিয়েলিটিটাকে বোঝে এবং ফাইনালি সে অ্যাকসেপ্ট করে নেয়। হ্যাঁ, তো এই আর কি। আমরা গতদিনের যে উদাহরণটা বলছিলাম যে বউ অনেক লঙ্কা যুক্ত, অনেক ঝাল করে খাবার তার বাপের বাড়ি থেকে খেয়ে অভ্যস্ত। এখন স্বামীর বাড়িতে এসেও যখন সে একইভাবে রান্না করছে, একই রকম ঝাল দিচ্ছে, এদিকে স্বামী তো আর অত ঝাল খাবার খেতে পারে না, তারপরেও সে কিছুই বলে না যে একটু ঝাল কম দাও বা এরকম। সে ওটাকে মেনে নিয়ে খাচ্ছে, এই ভেবে খাচ্ছে যে একটা সময় হয়তো আমার শরীরে স্যুট হয়ে যাবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে রুব্রিক্সটা পেয়েছিলাম, সেই রুব্রিক্সটা ছিল এটা, তাই না? রিকগনাইজিং এভরিথিং মুভ বাট ক্যান নট ক্যাটালিপসি ইন। ঠিক আছে, এই রুব্রিক্সটা আমরা পেয়েছিলাম। রিকগনাইজিং এভরিথিং মানে সে সবকিছু চিনে গেল, ক্যান নট মুভ মানে সে নড়াচড়া করতে পারে না। তো এই যে ক্যান নট মুভ, এই বিষয়টা কি? ক্যান নট মুভ আমি তো মনে হয় গতদিন বলেছিলাম যে রোগীর নিজের কাছে মনে হয় যে আমি যাই করি না কেন পরিস্থিতি আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না, আমি কোনোভাবেই পরিস্থিতি চেঞ্জ করতে পারবো না। তো এই টাইপের রোগীরা এসে, আমি গতদিন উদাহরণটা দিয়েছিলাম যে সিনেমা দেখতে যাবে ফ্যামিলির সবাই, এখন বৃদ্ধ মাকেও নিয়ে যাবে, চলো মামনি সবাই একসাথে সিনেমা দেখতে যায়। তো ওই মহিলার সিনেমার প্রতি কোনো আগ্রহ নাই, কোনো শখ নাই। মানুষের তো একটা আগ্রহ থাকে, তার ওই আগ্রহের বয়স চলে গেছে, তার আর ওটা ভালো লাগে না। আর দ্বিতীয়ত তার শরীরে এত ব্যথা নিয়ে দীর্ঘ সময় ধরে সিনেমা বসে থেকে দেখলে, সিনেমা হলে যে বসে থেকে দেখলে তার কোমরে ব্যথা হবে। তো যেতে ইচ্ছা হচ্ছে না, তারপরেও সে ভাবছে যে আমার বাসার বাড়ির সব ছেলেমেয়েরা, হ্যাঁ, নাতিপুতিরা যারা আছে সবাই যেতে বলতেছে, আমি যদি বলি যে যাবো না, আর তারা যদি বলে আচ্ছা তুমি যেহেতু যাবো না আমরাও যাবো না, তাহলে বিষয়টা কেমন হবে? তো এটাই হলো ক্যান নট মুভ। হ্যাঁ, সে নিজের কারণে বাসার পরিস্থিতিটাকে চেঞ্জ করতে পারছে না। তার মনে হয় যে আমি না যাওয়ার কারণে বাকি সব মানুষ আনন্দ করতে পারবে না, ওরা সিনেমা দেখতে যেতে পারবে না। হ্যাঁ, তাই সে বাধ্য হয়ে সিনেমা দেখতে চলে যায়। হ্যাঁ, তো এই কারণে ক্যান নট মুভ, এটা হলো রোগীর জীবনের সবচেয়ে বড় প্রবলেম। পপুলাস রোগীর জীবনের সে এক জায়গাতে একদম আটকে যায়, সেখান থেকে মানে আটকে গিয়ে একদম ডাল হয়ে পড়ে, সেখান থেকে আর নড়াচড়া করতে পারে না। তো এই বিষয়গুলার মানে আরেকটু খোলাসা করে আজকে আলোচনা করি। এই বিষয়গুলোকে নিজের পক্ষে পরিবর্তন করাটা তার কাছে অসম্ভব মনে হয়, তিনি অসম্ভব মনে করেন, এবং সেগুলোর উপরে বিরক্ত বা উত্তেজিত না হয়ে বরং পরিস্থিতির সাথে তিনি মানিয়ে নেন, আপোষ করে নেন, সবকিছু অত্যন্ত শান্তভাবে মেনে নেন, সবকিছু অত্যন্ত শান্তভাবে মেনে নেন। হ্যাঁ, নেক্সট স্লাইডে নাই। আচ্ছা, তো মানে খুব শান্তভাবে কাম ভাবে ইয়ে করে আর কি। হ্যাঁ, মানে কোনো বিষয়ে নিজের মনের মতো না হলে রুগী হঠাৎ করে রেগে যাবে, উত্তেজিত হয়ে যাবে বা এজিটেটেড হয়ে পড়বে। এটার পরিবর্তে এরকম কিন্তু হয় না। এর পরিবর্তে সে যখন বুঝতে পারে যে এই পরিস্থিতিতে সে নিজে কিছু পরিবর্তন করতে পারবে না,
তখন সে পরিস্থিতিতে খুব শান্তভাবে কম্প্রোমাইজ করে নেয়, আপোষ করে নেয় এবং পরিস্থিতিকে খুব শান্তভাবে অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট দেম কামলি। কাম, কাম মানে কি দেখেন, আরেকটা পপুলাসে খুব ইম্পর্টেন্ট শব্দ, খুব ইম্পর্টেন্ট শব্দ, নোট করে নেন। কাম, CALM, কাম, শান্ত থাকা। কোকুলাস ভীষণভাবে শান্ত এবং কাম প্রকৃতির রোগী, এরা খুব কাম প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে। সে কোনোভাবে উত্তেজিত হয় না। উত্তেজিত ইংরেজি কি? এজিটেটেড। এজিটেটেড হয় না, খুব শান্তভাবে থাকে। এই জন্যই আমাদের শ্রদ্ধেয় গুরু ডক্টর সেগাল তার বইয়ে লিখলেন, এই রুব্রিক্সটাকে তিনি পরিবর্তন করলেন, কয়েকটা শব্দকে তিনি হটিয়ে দিলেন। হটিয়ে দিয়ে তিনি কি রুব্রিক্স বানালেন? তিনি বানালেন কি বানালেন? তিনি বানালেন, দেখেন এখানে দিয়ে দিয়েছি আমরা, রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট। তিনি ওই আগের রুব্রিক্সটাকে মডারেট করলেন, করে শুধু কোকুলাসকে দিলেন, কি দিলেন? রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট, মুখস্থ করে ফেলেন। রিকগনাইজিং দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে? তো রিকগনাইজ দ্য রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট, এই শব্দটাকে তিনি পরিবর্তন করে একটা নতুন রূপে দিলেন। হ্যাঁ, তো এইখানে আমরা এটাকে এই পর্যন্তই রাখি, আবার আসছি আলোচনায়। এখানে দেখেন পরের যে রুব্রিক্সের দিকে আসবো, এখানে আসছে মাইল্ডনেস, ঠিক আছে? মাইল্ডনেস, দেখেন অনেকগুলো মেডিসিন আছে। মাইল্ডনেস কিন্তু খুবই চমৎকার একটা রুব্রিক্স, ভীষণ ভালো একটা রুব্রিক্স। এই মাইল্ডনেস রুব্রিকটি আপনারা রোগীর সাথে কথা যখন শুরু করবেন, কেস টেকিং যখন শুরু করবেন, খুব সহজেই কিন্তু ধরে ফেলতে পারেন। বিশেষ করে কোকুলাসের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই এটাকে আপনি পিক করতে পারবেন। তো কোকুলাস রোগী স্বভাবগতভাবেই কিন্তু ভীষণ মাইল্ড প্রকৃতির, নম্র প্রকৃতির হয়ে থাকে। মাইল্ড মানে হলো, ভালো করে বোঝেন এবং নোট করেন, আমি খুব ধীরে ধীরে বলছি। মাইল্ড মানে হলো যখন রোগী আপনাকে নিজের ঘরের কোনো কথা বোঝাচ্ছে, নিজের বাড়ির কোনো বা পরিবারের কোনো কথা বোঝাচ্ছে, বা নিজের কোনো কমপ্লেন করছে, অভিযোগ করছে। দেখুন এই মাইল্ডনেস রুব্রিক্সটাকে আমরা প্র্যাকটিস লাইফে, মানে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ধরি আমাদের চেম্বারে, ভালো করে বুঝেন। রুগী হয়তো নিজের ফ্যামিলি বা তার ঘরের লোকের বিরুদ্ধে অভিযোগ করছে, রুগী হয়তো অন্য কোনো ব্যক্তির নামে কমপ্লেন করছে, নিজের বসের নামে বলছে, প্রতিবেশীর নামে বলছে, বা তার চারপাশে যা যা অন্যায় বা ভুল হচ্ছে সেটার নামে অভিযোগ করছে। কিন্তু সে যখন আপনার সামনে বসে কথাগুলো বলবে, দেখেন সম্পূর্ণ দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। রুগী নিজের ঘরের মধ্যে থাকছে এবং রুগী অফিসে কাজ করছে, সেটি হলো তার একটা সম্পূর্ণ আলাদা পরিস্থিতি বা সিচুয়েশন। আর রুগী এখন আপনার সামনে ক্লিনিকে এসে বসছে, এখানে তো আমি বস না, আমার সামনে যখন এসে বসলো বা আপনার সামনে বসলো, আপনি কি তার বস? আপনি কিন্তু তার বস না, আমরা কিন্তু তার বস না। হ্যাঁ, আমি তার অফিসের কোনো কলিগ বা সহকর্মীও না, আমি তার প্রতিবেশীও না, আমি তার মা না, আমি তার স্পাউজও না, বা আমি তার বাবাও না। তাই এখানে সে ডাক্তারের সামনে এসে পরিস্থিতিটা পুরোপুরি বদলে গেছে। কারণ সে যখন এখানে আমার সামনে বসে আছে, সে আমাকে কেবল এতটুকুই জানাচ্ছে যে তার শরীরে কি কি কষ্ট হচ্ছে। এখন আমরা যখন রোগীকে জিজ্ঞাসা করি যে আপনার রাগ কেমন, রোগী তখন বলবে, ডাক্তার সাহেব আমার নিজের বসের উপরে খুব রাগ হয়, আমার নিজের বস, আমার অফিসের বসের উপর আমার খুব রাগ হয়। কিন্তু আমি ডক্টর কাউসার, আমি তো তার অফিসের বস না। কিন্তু যখন সে আমার সামনে বসে বলছে যে আমার বসের উপরে খুব রাগ হয়, সে ঠিক কোন ভঙ্গিতে বা কিভাবে কথা বলছে, এটা কিন্তু আমাদেরকে অবজার্ভ করতে হবে।
আপনি যখন রাগ নিয়ে কথা বলবেন, রাগ নিয়ে, তখন তো ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে সেটা ফুটে উঠতে হবে। তো যাক, আমি তখন বলি যে আপনার বসের উপরে রাগ হচ্ছে, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার মধ্যে এত রাগ আছে। আপনি তো খুব শান্তভাবে আমাকে কথাটা বলতেছেন। এটা দেখে মনে হচ্ছে না যে আপনার মনে বসের প্রতি খুব তীব্র রাগ বা ক্ষোভ আছে। তো আপনি তার উপরে খুব বেশি মাত্রায় রেগে আছেন বা নারাজ হয়ে আছেন, এটা কিন্তু আপনার ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে না। আমার কাছে অ্যাটলিস্ট এরকমটা মনে হচ্ছে। দেখুন, মাইল্ডনেস শব্দর মানে কিন্তু এই নয় যে রুগী আপনার সামনে কোনো কমপ্লেনই করছে না। কমপ্লেন সে অবশ্যই করছে। সেই কমপ্লেনের চারপাশে মাইল্ডনেসের একটা প্রলেপ, আমরা যেরকম মাটির বাড়িতে আপনারা দেখেছেন কিনা, আমরা মাটি গোবর এগুলোকে গুলায় আমাদের মহিলারা ওয়ালে একটা প্রলেপ দেয়। তো ওই রকম একটা প্রলেপ একটা চাদরে জড়িয়ে রাখে মাইল্ডনেসের। সে সব সময় মনে মনে এটা চেষ্টা করে কথা বলার সময় যেন নিজের ভেতরে অতিরিক্ত উত্তেজনা বা এজিটেশন বাইরে প্রকাশ না পায়। তার ভেতরের যে রাগ সেটা হঠাৎ করে যাতে বাইরে বেরিয়ে না আসে, এই মানে সে সব সময় এই চেষ্টাটা করতে থাকে। সে কোনো বিষয়ে কাউকে বুঝিয়ে বলছে বা কোনো কথা কাউকে জানাচ্ছে, তখন সে যতই রাগ ভিতরে থাকে, যত এজিটেশন তার ভিতরে থাকে, সে কিন্তু সেটা আপনাকে দেখাবে না। সে খুব শান্তভাবে কথাগুলো বলবে। তো রুগী এসে বলে, ডাক্তার সাহেব আমার কিন্তু একদম হুট করে রাগ হয় না। দেখুন, মাইল্ডনেসের শব্দ, মাইল্ডনেস শব্দের মানে কি, কিন্তু এই নয় যে কেস নেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত রুগী আপনার সামনে সবসময় মাইল্ড থাকবে। মাইল্ডনেস শব্দের আসল মানে হলো রুগী আলোচনার শুরুতে এই কথাটা পরিষ্কার করে বলে দেয় যে ডাক্তার সাহেব, আসল কথা হলো আমার হুটহাট করে রাগ আসে না। আমি প্রথমে খুব মাইল্ড থাকি, সামনের মানুষটিকে বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, এই রুব্রিক্সটির মধ্যে কিন্তু এই আপনারা এই স্লাইডটাতে দেখেন ইগনেশিয়াও আছে, মাইল্ডনেসের মধ্যে দেখেন ইগনেশিয়াও আছে, আবার দেখেন সিনাও আছে। দুইটা দুই প্রকৃতির, ইগনেশিয়া একদিকে, সিনা আরেক দিকে, আবার আমাদের পপুলাসও আছে। ঠিক একইভাবে নেট্রামিউর ও নাক্স ভূমিকাও কিন্তু আছে। আর দেখুন এই উপরের দিকে, এই যে উপরে দেখেন কতগুলা মেডিসিন আছে, আর্সেনিক, বেলেডোনা, ক্যালকিরিয়া। তো এরকম প্রায় ৭৮টা পেশেন্ট প্রতিদিন আপনার চেম্বারে আসে, প্রতিদিন আপনার ক্লিনিকে আসে, কিন্তু তাদের মধ্যে কতজনের ক্ষেত্রে মাইল্ডনেস রুব্রিক্সটা আপনি নিয়ে অ্যাপ্লাই করতে পেরেছেন আপনারাই ভালো জানেন। তো আমরা যদি এই বিষয়গুলোকে ইয়ে করি, তাহলে কিন্তু আমরা চট করে মাইল্ডনেসটা ধরে নিতে পারবো। হ্যাঁ, তো সবার মাইল্ডনেস কিন্তু এক ধরনের হবে না, সবার কিন্তু মাইল্ডনেস একইভাবে আপনার চেম্বারে কিন্তু প্রকাশ পাবে না। আর এই যে আপনারা যদি মাইল্ডনেসের বিষয়টা ভালো করে না বুঝতে পারেন, তাহলে কিন্তু চট করে ধরতে পারবেন না। কেন পারবেন না? কারণ কি, আমরা কিন্তু রুগীকে ওই প্রথমেই মাইল্ডনেসটা দেখায় দেয়, আমরা কিন্তু তখন লেখা নিয়ে ব্যস্ত থাকি, নাম, ঠিকানা, আদার্স নোটগুলা করার নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, রুগীর কথা মন দিয়ে আমরা শুনতে চাই না, আমরা কেবল তার কথার উপর হুটহাট করে একটা করে রুব্রিক্স বানায় ফেলতে চাই। এই একটা কথা বলে ধাপ করে একটা রুব্রিক্স বানায় ফেললাম। আমরাও তাই, আমরাও যখন বিভিন্ন কেস দিই, আপনারা কিন্তু ধাম ধুম করে রুব্রিক্স বানায় ফেলেন, কিন্তু সে কি বোঝাচ্ছে, সে কি করছে সেটা বোঝার চেষ্টা করেন না। এটা আমরা ধীরে ধীরে হয়তো প্র্যাকটিস করলে ওই জায়গা থেকে বাড়ায় আসতে পারবো। তো এখন রুগী যখন আপনার সামনে বসে কোনো কমপ্লেন করছে, তখন আপনি দেখতে পাচ্ছেন যে সে আলোচনার শুরুতে ভীষণ মাইল্ড ছিল, শুরুতে সে মাইল্ড ছিল, হতে পারে আরো বেশি আলোচনা ডিসকাশন করে আলোচনার গভীরে গিয়ে সে কিছুটা প্রভক্ট হয়ে গেল, একটু উত্তেজিত হয়ে পড়তে পারে, এটা হতে পারে। কিন্তু মাঝে মধ্যে রুগীর আসল রিয়াকশন কিন্তু সামনে আসে, যেমন আর্সেনিক। হ্যাঁ, আর্সেনিক ওষুধটাকে আপনারা বাইরে থেকে দেখে কখনোই চিনতে পারবেন না যে তার মনের ভিতরে কতটা ইরিটেবিলিটি লুকিয়ে আছে। এটা কিন্তু আপনি আমি মানে ইন জেনারেল আমাদের যারা ডাক্তার আছেন তারা কিন্তু খুব সহজে বুঝতে পারেন না। আর্সেনিক যখন আপনার সামনে বসে কথা বলে, তখন সে ভীষণ ভদ্রতার সাথে কথা বলে, ভীষণ ভদ্রতার সাথে কথা বলে।
সে নিজের বাসায় নিজের ঘরের ভিতরে গিয়ে কি করে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আর্সেনিক মূলত একজন অত্যন্ত ভদ্র এবং মার্জিত রোগী, মানে যেটা কি বলে জানো, উর্দুতে বলে হচ্ছে, ওয়ার্ড আছে খুব সুন্দর, হ্যাঁ, খুব পরিমিত। আমাদের এখানে আমিনুল ভাই যদি থাকেন তাহলে পরিমিত ভদ্রের একটা খুব সুন্দর উর্দু আছে, আমার মনে হচ্ছে না, আচ্ছা মনে পড়লে পরে বলবো। তো আমি শরীফ, হ্যাঁ বলেন, শরীফ 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 মানুষ, ভদ্র মানুষ। শরীফ, হ্যাঁ শরীফ, শরীফ শরীফ না, শরীফটা একটু নিচু হয়ে গেল, আরো একটু ইয়াত আছে, সম্ভবত তাহজিব, তাহজিব বলে, তাহজিব পারসন, তাহজিব ওয়ালা ব্যক্তি, হ্যাঁ তাহজিব, এই তো সুন্দর ওয়ার্ড, তাহজিব। তো আপনি আপনাদের, মানে আমি আপনাদের, মানে এর আগেও বলেছি, আর্সেনিক পড়ানোর সময় বলেছি যে এরা কিন্তু অত্যন্ত মার্জিত, তাহজিবওয়ালা, হ্যাঁ, অত্যন্ত ভদ্র মার্জিত স্বভাব। এরা কিন্তু আপনার সামনে কখনো ছেড়ে দেবে না, বাহিরে কিন্তু কখনো তাদের এই ভদ্রতার যে প্রলেপ, যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু ছাড়বে না। আর নাক্স ভূমিকা কি করে, নাক্স ভূমিকার ভিতরেও ঠিক এরকম রয়েছে, হ্যাঁ, সেও কিন্তু অনেক তাহজিব, অনেক মার্জিত, হ্যাঁ। নাক্স ভূমিকা এবং আর্সেনিক এই দুইজনই অত্যন্ত ফাস্টিডিয়াস প্রকৃতির হয়। এরা দুজনই নিজেদের ভদ্রতা কখনোই বিসর্জন দেয় না, তাহজিব কখনোই বিসর্জন দেয় না। এর মানে দাঁড়ায় নোংরামির মধ্যে এরা, এদের দুইজনের নাম নাম কিন্তু আসে না আপনার সামনে আর কি, এবং মুখে কিন্তু এরা গালাগালি, খারাপ শব্দ কিন্তু ব্যবহার করবে না, হ্যাঁ। তারা খিটমিটে বা ইরিটেট হয়ে যেতে পারে। দেখুন আর্সেনিক খিটখিটে হয়ে সামনের মানুষকে বুঝিয়ে বলবে, হ্যাঁ, আর নাক্স ভূমিকা খিটখিটে হয়ে বোঝাবে না, অত্যন্ত নাইসলি, মানে একদম সুন্দর উপায়ে কথা বলবে। এটা হলো দুইজনের, সরি আমি ভুল বলতেছি, আর্সেনিক হচ্ছে অনেক ইরিটেবিলিটি ভিতরে আছে, কিন্তু সামনের জনকে সে কিন্তু যখন বুঝাবে তখন কিন্তু সেই খিটমিটে ইয়ে না, একটু নাইসলি সুন্দর করে একটু হেসে হেসে বলবে। আর নাক্স ভূমিকা কিন্তু অত নাইসলি থাকবে না, অত সুন্দর ইয়াতে থাকবে না, তার মধ্যে খিটমিটের কথার ইয়েটা কিন্তু তার মধ্যে থাকবে। এটা কিন্তু এই দুই মেডিসিনের মধ্যে আপনার সামনে কথা বলার সময় আপনি কিন্তু এই পার্থক্যটা পাবেন। কিন্তু মূল স্বভাবের দিকে বাহিরে এরা কিন্তু অত্যন্ত মার্জিত হয়ে থাকে, এক ধরনের তাজিবওয়ালা ফ্লেভার আপনি এদের মধ্যে থাকে পারবেন, হ্যাঁ। ডাক্তারের সামনে এসে হুট করে রেগে একদম মানে ফায়ার আপ কিন্তু এরা হয়ে যায় না, বাড়িতে হয় কিন্তু আপনার সামনে হবে না। তো আপনাদের বাহির থেকে বুঝতেই পারবেন না আসলে আর্সেনিক কি করে আর কি করে না, এরাও কিন্তু মাইন্ডলি কথা বলে। তো যাক, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখেন কি লিখেছি, হি অ্যাকসেপ্ট দ্য আদার পারসন পয়েন্ট ইভেন হোয়েন ইট ইজ নট অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে। মানে তার মাইল্ড হওয়ার আসল কারণটা কি, এটাই হলো এটা, যে সামনের মানুষের বক্তব্য বা পয়েন্টটিকে মেনে নেওয়া, এমন কি সেটা যদি পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, সঠিক না হয়, তাও মুখ বুঝে মেনে নেয়। যেমন রুগী বলে, ডাক্তার সাহেব আমি খুব ভালো করেই জানি যে সে ভুল করছে, আমি, মানে আরেকজনের সম্পর্কে বলছে যে আমি খুব ভালো করেই জানি যে সে ভুল করেছে, আমি জানি এতে এই কাজটা যদি সে করে তার অত্যন্ত বড় ক্ষতি হবে, আমি জানি সে আমার ছোট ভাই, সে পড়ালেখা ঠিক মতো করছে না, এবং সে যে গতিতে পড়ালেখা করছে এটা যদি কন্টিনিউ করে তাহলে সে পরীক্ষায় ফেল করবে, সে ফেল হয়ে যাবে। কিন্তু কোকুলাস ব্যক্তি তখন কি করে, সে তাকে বোঝানোর একটা চেষ্টা করে। আপনার কাছে শুনে ডাক্তার সাহেব, আপনি যদি বলেন যে আপনি তখন কি করেন, তখন রোগী বলবে, ডাক্তার সাহেব আমি তাকে দু একবার বুঝিয়ে বলেছি যে ভাই তুই পড়ালেখা কর, ভাই ভালো করে পড়ালেখা কর, তাহলে তুই ফেল করে যাবি। এখন আমি যখন দেখছি যে সে পড়াশোনা, এত বলার পর পড়াশোনা করছেও না, তখন আমি আমি মনে মনে ভাবি চলো ঠিক আছে, ওর ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, ও ওর মতন করবে। এটাকে বলে হচ্ছে মাইল্ড হওয়া, ঠিক আছে।
কিন্তু প্রশ্ন হলো তিনি এমনটা কেন করেন, কেন অন্যায় বা অযৌক্তিক জেনেই ভাই পড়ালেখা করতেছেন, এটা তো অন্যায়, তার ছোট ভাই, হ্যাঁ, এত কিছু জেনে সবকিছুকে এভাবে কিভাবে তিনি মেনে নেন, এটার উত্তর আমরা একটু খুঁজি। তো আমরা কিন্তু আমাদের আলোচনার পরবর্তী স্টেজে চলে গেছি। এইটাই হলো স্টেজ, যে কেন রুগী এই ধরনের আচরণ করে। পপুলাসের এই রুগী কেন এত বেশি মাইল্ড হয়, সে সব সময় এল্ড কেন করে, কেন সে পরিস্থিতিকে রিকগনাইজ করে, এবং কেন সে সবকিছু মুখ বুঝে অ্যাকসেপ্ট করে নেয়। সে কি খুব ভালো মানুষ? হ্যাঁ, আমরা তাদেরকে খুব ভালো মানুষ বা গুড পারসন বলবো না, আমরা তাকে খারাপ মানুষ বা ব্যাড পারসনও বলবো না। আমরা কোনো রোগীকে কখনোই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়াটা আমাদের কাজ না। সে ভালো কি খারাপ এটা আমাদের চিন্তা ভাবনার বিষয় নাই। এখানে একটা বিষয় আসে, সেটা হচ্ছে আমাদেরকে, আমরা এই যে আলোচনাগুলো এত ডিপলি কেন করছি, কারণ আমরা একটা সিকোয়েন্স ওয়াইজ স্টাডি করতে চাই। হ্যাঁ, একটা সিকোয়েন্স ধরে আমরা আলোচনাটা করতে চাই, যাতে যে কোনো জায়গার পপুলাস যদি আপনার সাথে আসে আপনি ধরে ফেলতে পারেন। এখন একজন আমি দেখলাম গ্রুপে লিখেছেন যে আমার পেশেন্ট কিভাবে প্রেজেন্ট হয়। পেশেন্ট এইভাবে প্রেজেন্ট হয়, পেশেন্টের সাথে গল্প করলে আপনি এই কথাগুলাই পাবেন পপুলাসের ক্ষেত্রে। ওর জন্য আলাদা কিছু করতে হবে না, শুধু আপনাকে শোনার মানসিকতা নিয়ে তাকে প্রশ্ন করতে হবে, তাহলে দেখবেন যে সে পেয়ে যাচ্ছে। তারপরেও আমি আপনাদের কিছু কেস হয়তো শেয়ার করব। হ্যাঁ, তো একজন মানুষ যদি কাউকে বিরক্ত করে, প্রতিবেশী যদি তাকে পেরেশান করে, বাসার লোকজন যদি তার কোনো কথা না শোনে, ওয়াইফ যদি তাকে ওই যে বেশি করে লঙ্কা দিয়ে সবজি রান্না করে দেয়, ঠিক মতো তার পছন্দ মতো রান্না করে না দেয়, তার নিজের শরীরে এত কষ্ট হচ্ছে, বাহিরে মানে একদম হট্টগোল, তীব্র শোরগোল, নয়েজ। হ্যাঁ, সে মন থেকে চায় না যে বাইরে এত শোরগোল হোক, হইচই হোক। সে চায় না যে তার এত কষ্টের কথা বাহিরের কোনো মানুষ জানতে পারুক। এই সমস্ত বিষয়ে কোকুলাসের সাথে কেন হয়, কেন সে অসুস্থ হওয়ার পরেও তার মনের ভেতরে এরকম প্রবৃত্তি বা স্বভাব জেগে ওঠে। যেমনটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে কোকুলাসের ভিতরে এক ধরনের ট্রেটস আগে থেকেই থাকে, কিন্তু রোগ বা অসুস্থতার সময় সেগুলো বাইরে বহিঃপ্রকাশ হয়, তীব্রভাবে বাইরে ভেসে ওঠে। আর এই বৈশিষ্ট্যগুলো যখন ভেসে ওঠে, তখন আমরা যদি এই বিষয়ে প্রপার ভাবে স্টাডি করে না রাখি, আমরা যদি এই যে এই আলোচনাগুলা না জেনে রাখি, আমরা যদি রোগীর এই ট্রেট ধরতে না পারি, তাহলে আমরা কি করে বুঝবো যে কোকুলাস আসলে কিরকম বিহেভ করে। এই কারণে আমাদের এই স্টাডিগুলো এইভাবে করতে হয়। তো প্রথম কথা হলো, সবচেয়ে সবচেয়ে প্রধান জিনিস হলো টু অ্যাভয়েড ফার্দার ডিস্টারবেন্স ইন হিজ অলরেডি ডিস্টার্বড লাইফ। মানে নিজে এমনিতে ডিস্টার্ব, সে তার লাইফ একদম বিপর্যস্ত, তার মধ্যে যেন আবার নতুন করে কোনো ডিস্টারবেন্স বা অশান্তি তৈরি না হয়, এটা এড়ানো। এটাই হলো কথা। তো এখন আমরা পরের ধাপে যাচ্ছি। কোকুলাসের এই সমস্ত চিন্তা ভাবনার পেছনে মূলত একটা বড় বিষয় কাজ করে। তার মনে হয় নিজের কষ্টের কথা বেশি বললে সে নিজে আরো বেশি ডিস্টার্ব বা পেরেশান হবে। এটা খুব ভালো করে মাথায় রাখেন। পপুলাসের এই যে মাইল্ডনেস বলেন বা এই চিন্তা ভাবনার পেছনের মূল একটা বিষয় হলো, তার মনে হয় আমার কষ্টের কথা আমি যদি বেশি বেশি করে বলি, তাহলে আমি আরো বেশি ডিস্টার্ব হয়ে পড়বো, আরো বেশি পেরেশান হয়ে পড়বো। এখন দেখেন, আমাদের এই যে আমরা শুরুর দিন একটা স্টোরি যেখান থেকে শুরু করলাম, জার্নিটা যেখান থেকে শুরু করলাম, কোথায় শুরু করলাম, কেয়ার থেকে, তাই না? কেয়ার আর অ্যাংজাইটি থাকে কোকুলাসের প্রথম ইয়ার। কি ভুলে গেছেন? প্রথম দিনে আমরা আলোচনা করেছি কেয়ার এবং অ্যাংজাইটি। তো এই বিষয়টা তো আমার মনে হয় যারা ক্লাস করেছেন তাদের একদম পরিষ্কার হওয়ার কথা। তো যাক, সে মনে মনে ভাবে, আমি যদি আমার মামুনিকে বা আমার মাকে বলি, অথবা আমার বাবাকে গিয়ে যদি বলি যে আমার কষ্ট হচ্ছে, তবে তারা খুব কি হয়, বাপ মাকে যদি আপনার কষ্টের কথা বলেন, আপনার অসুস্থতার কথা বলেন, আপনার প্রবলেমের কথা বলেন,
তাহলে খুবই স্বাভাবিক যে তারা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। তাই কোকুলাস রোগী মনে করে, আমার মনে হয় চল বাদ দাও, ছেড়ে দাও। তারা যখন নিজে থেকে জিজ্ঞাসা করে তখন আমি নিজের কষ্টের কথা তাদের বেশি বাড়িয়ে বলি না। যদি প্রচন্ড মাথা ব্যথা, ও একটু সমস্যা, এইটুকু বলি। এটা হলো কোকুলাসের একটা অ্যাসপেক্ট, চরিত্রের একটা অ্যাসপেক্ট, এটা মাথায় রাখবেন। আরেকটা দিক বা অ্যাসপেক্ট হলো, সে মনে মনে ভাবে আমি যদি নিজের কষ্টের কথা কাউকে বলি, ধরুন আমার মা আমার কাছে আসলেন, আমি তাকে বললাম যে মা আমার না খুব মাথা ব্যথা করছে, তখন মা কি বলবে? মা কি বলবে? আপনার মা যদি হতো কি বলবে? বলতে, আরে তুই কি কোনো ওষুধ খেয়েছিস? হ্যাঁ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন মা আবার বলবে, ডাক্তার কি বললো রে? না মা, ডাক্তার তেমন কিছু বলেনি, যে 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মা তখন বলবে, না বাবা, তুই শরীরের প্রতি একদমই যত্ন নিস না, একদমই ধ্যান দিস না, দেখ তুই ঠিক মতো খাওয়া দাওয়াও কিন্তু একদম করিস না। এখন মা তো, আমি ছোট্ট করে বললাম, এই ছোট্ট করে কিন্তু আমার আপনার মারা কিন্তু বলে না, কারণ মাদের স্বভাবই এরকম নাই। মাদের জন্মগত স্বভাব হলো খুব কেয়ারিং। হ্যাঁ, তারা কিন্তু বলতেই থাকে, কিন্তু তার এই মুহূর্তে এত বেশি কেয়ার নাই। পপুলাসের এই মুহূর্তে কিন্তু এত বেশি কেয়ারের মোটেই প্রয়োজন নাই। মা এত কেয়ার করবে এটা কিন্তু পপুলাস এই মুহূর্তে কিন্তু সে চাচ্ছে না। হ্যাঁ, তার মা কেয়ারিং দেখাচ্ছে বা তাকে নিয়ে চিন্তা করছে, এটাও তার মনের উপরে এক ধরনের বড় বোঝা হয়ে দাঁড়ায়। সে কারণে সে এখন মনে মনে ভাবছে, আচ্ছা মা যাও তো, মনে মনে না, সে বলেই দেয়, আচ্ছা মা তুমি যাও তো, আমি নিজের খেয়াল নিজে রাখবো, তুমি এখন যাও, আমাকে একটু একাই থাকতে দাও। হ্যাঁ, তো এই যে এইখানে মা এসে বিভিন্ন ধরনের সান্ত্বনা বলেন বা এই যে উপদেশ বলেন, বা এই বললো না যে তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, নিজের যত্ন নিস না, এইটা কিন্তু অ্যাডমোনেশন, অ্যাগ্রাভেশন, এই রুব্রিক্সটা নিলে হবে না। দেখেন আমাদের একটা রুব্রিক্স আছে না, আপনারা মনে হয় জানেন। এই দেখেন আমরা একটা রুব্রিক্স বাইর করে আপনাদের দেখাই। আমরা মাইন্ড চ্যাপ্টারে ঢুকবো, অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন। দেখেন অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন, অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন পপুলাস আছে? পপুলাস কিন্তু নাই। হ্যাঁ, অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন, এই অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন, এই এটা কিন্তু এই মা যে তার সাথে এই কথাগুলো বললো, এই কথোপকথনে সে কিন্তু অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন কিন্তু হলো না। এটা আপনাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমি রুব্রিক্সটা একটু শেখায় দিই। অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন জিনিসটা আসলে কি? অ্যাডমোনেশন অ্যাগ্রাভেশন জিনিসটা আসলে কি? আরে আপনি আমাকে এত বেশি বোঝাচ্ছেন কেন? আপনি আমাকে এত বেশি বোঝাতে যাচ্ছেন কেন? আমি তো এগুলো জানি। এই অ্যাডমোনেশন তাকে আরো বেশি অ্যাগ্রাভেট করে দিচ্ছে, তাকে উত্তেজিত করে দিচ্ছে। আরে আপনি কতবার একই কথা বলবেন? আমি খুব ভালো করে জানি যে এখন আমার এগুলা করা উচিত না, আমার এখন চুপচাপ শুয়ে থাকা উচিত। আমি জানি, আমি আগামী দিন এই কাজগুলো করব। এখন আপনি কাইন্ডলি এখান থেকে জানতো, আমাকে বারবার এই বিষয়ে আর কিছু বলতে আসেন না। এটা হলো অ্যাডমোনিশন অ্যাগ্রাভেশন। অপরদিকে এই যে ডিস্টার্ব, যে কথাটা বললাম, ডিস্টারবেন্স ওয়ালা পেশেন্ট কি করে, যখন তার মনে হয় যে মা ঘরে আসছে, তার রুমে আসছে, এসে জিজ্ঞাসা করছে বেটা কোনো প্রবলেম হচ্ছে, সে সাথে সাথে বলবে না 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 মা আমি একদম ঠিক আছি, সব ঠিক আছে। সে চায় না মায়ের সাথে ফার্দার কমিউনিকেশন বাড়ুক, মা আরো সামনের দিকে দু একটা কথা বলুক, সামনের দিকে এগুক, এটা সে চায় না। এই জন্য ঠিক আছে সেভাবে, আমি যদি এখন বলি যে আমি ঠিক নেই, আমার মাথা ব্যথা করছে, আমার পেট ব্যথা করতেছে, আমার অমুক সমস্যা হচ্ছে, তখন আমার মা এই কথাটা আরো প্রশ্ন করতে করতে অনেক দূর টেনে নিয়ে যাবে। তিনি আমাকে আরো একটা প্রশ্ন করবে, তারপরে আরেকটা প্রশ্ন করবে, তারপরে আরেকটা করবে, সেগুলা আবার আমাকে জবাব দিতে হবে। তো
এটাই হলো আমি কোকুলাস, আমার কাছে একটা বড় বোঝা মনে হয়। আমি এমনিতেই মাথা ব্যথার কারণে খুব পেরেশান হয়ে আছি। আমি নিজের জন্য নতুন করে আর কোনো পেরেশানি, কোনো আর ঝামেলা আমি চাই না। কোকুলাসের এটা একটা বিষয়, যে পেরেশানি আছে আছে বাবা, আমি আর নতুন ইয়ে চাই না। তাই আমি মাকে আগেই বলে দিচ্ছি আমি একদম ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি যাও। তাই আমরা বলি কোকুলাস রুগীরা এসে নিজের কথা বলতে চায় না, এর মানে এই নয় যে সে হাইড করছে। হাইডিং কিন্তু এটা না। হাইডিং এ কি কোকুলাস আছে? হাইডিংটা একটু দেখে নিই। হাইডিং 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 এর মধ্যে কোকুলাস নাই, ঠিক আছে। হাইডিং রুগীটা হাইডিং হিমসেলফ, কোকুলাস কিন্তু নাই। এটা কিন্তু হাইডিং না। হাইড করা, হাইড করা কি? হাইডিংটা কি? হাইড করা এবং নিজের কষ্টের কথা মুখে না বলা, এই দুটা জিনিস কিন্তু আলাদা। হাইড করা মানে হলো, মনে রাখেন, নোট করে নেন, হাইডিং ডিজায়ার টু হাইড, এটা কোন জায়গায় হবে? হাইড হলো আমি নিজের ভেতরের জিনিস অন্য কাউকে জানাতে চাই না। কারণ কারণ কি? কারণ ব্যক্তি সাধারণত তখনই কোনো বিষয় হাইড করে যখন সে ভেতর থেকে দুর্বল থাকে, উইক থাকে, কমজোর হয়। সে যদি ভিতর থেকে স্ট্রং হতো তবে সে কোনো বিষয়ে হাইড করতো না। হাইড করার আসল উদ্দেশ্য হলো সে চায় না যে তার দুর্বলতা, তার রোগ অন্য কোনো মানুষের সামনে প্রকাশ পাক। আর ওইদিকে কোকুলাস ব্যক্তিটি কি করছে? অন্য কাউকে নিজের কষ্টের কথা এই কারণে বলতে চায় না, কারণ সে জানে নিজের কষ্টের কথা বললে সামনের মানুষটা তাকে আরো দুটো প্রশ্ন করবে, তারপরে একটা উত্তর দিতে হবে, তারপরে আবার আরেকটা কিছু বলবে। এত সব উত্তর কে দিবে? বুঝতে পারছেন? তাহলে ঠিক এই জায়গায় হাইড করা আর কথা না বলার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। তো রুগী বলে আমি কেন শুধু শুধু বাসার মধ্যে একটা আননেসেসারি ডিস্টারবেন্স বা অশান্তি তৈরি করতে যাব, যখন আমি খুব ভালো করেই জানি যে আমি যাই বলি না কেন বা যাই করি না কেন আমার ওয়াইফ কোনোদিন আমার সাথে, আমার সেই কথার সাথে একমত হবে না, আমার সেই কথার সাথে এগ্রি করবে না। তো কথা হলো, আমরা তখন রুগীকে বলি আচ্ছা আপনার ওয়াইফ বা আশেপাশের মানে আইপিআর যারা আছে, আশেপাশের প্রতিবেশীরা যদি আপনার বাসার সামনে নোংরা আবর্জনা ফেলে, মানে এগুলো আমরা জিজ্ঞাসা করি, উদাহরণ আমরা প্রশ্ন করি অনেক ধরনের। তো আমরা বলি যে আপনার প্রতিবেশী যদি আপনার বাসার সামনে নোংরা ফেলে, তখন কি আপনি তাদেরকে কিছু বলেন বা কিছু বলেন না কেন? তখন রুগী বলে স্যার আমি দুই একবার তো তাদের বলেছিলাম। আমি বলেছিলাম, কিভাবে বলে দেখেন, এদের আবার বলার ধরনটা, আমি বলেছিলাম হ্যালো মিস্টার, হ্যালো ব্রাদার, হ্যালো ভাই, দেখেন আপনি যে কাজটা করছেন এটা কিন্তু মোটেই ঠিক না। হ্যাঁ, আপনি প্রতিদিন আমার বাড়ির সামনে এত ময়লা ফেলে দেন, এটা তো ঠিক না। এইভাবে কিন্তু খুব মাইল্ড ভাবে সে বলে, রাগ কিন্তু ভিতর আছে, কিন্তু প্রেজেন্টেশন মাইল্ড। হ্যাঁ, তো আমি এক দুবার তাকে বলেছিলাম স্যার, কিন্তু সে আমার কোনো কথাই কানে তোলে না। তাই আমি প্রতিদিন নিজেই নিজেই ঝাড়ু হাতে হাতে নিয়ে বাড়ির সামনের ময়লাগুলা পরিষ্কার করে দিই। তো এগুলা জায়গা হয় কি পেশেন্টকে খোঁচা মারতে হয়। তো এরকম ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি তো তার সাথে যে ঝগড়া করতে পারতেন, লড়াই করতে পারতেন, তাকে দুটো কথা শোনাই দিতে পারতেন। তো দুটো কথা শোনাই দেন না কেন? আপনি আপনার বাড়ির ময়লা তুলে নিয়ে যায়, সে যেহেতু আপনার বাড়ির সামনে ময়লা ফেলছে, আপনি আপনার বাড়ির ময়লা তুলে নিয়ে যায় তার বাড়ির সামনে ফেলে দেন, কেন দেন না? তখন রুগী বলবে যে স্যার জানি না কেন আমার মনে হলো, আমি তো আসলে জানি না আমার কি করা উচিত, আমি নিজে থেকে কিছুই কখনো করি না। দেখেন এই পরিস্থিতির মধ্যে কিন্তু অনেকগুলা মেডিসিন, এরকম পরিস্থিতি মানে এই টাইপের আপনি যদি প্রশ্ন করেন এরকম অ্যান্সার কিন্তু অনেকগুলা মেডিসিন দিয়ে দিবে, একসাথে অনেকগুলা মেডিসিনে কনফিউশনের মধ্যে চলে আসে। এরকম কাজ কিন্তু সিপিয়াও করে, পালসিটিলাও করে, পপুলাস করে, খুবই কাছাকাছি এইরকম থিঙ্কিং এ। অন্যরা তার ক্ষতি করতেছে কিন্তু সে সেইখানে যে কিছু বলতেও পারতেছে না, তাদেরও কোনো ক্ষতি করার চিন্তা করছে না। তো
এখন পপুলাসের ক্ষেত্রে কি হয়, সে বলবে যে ডাক্তার সাহেব আমার কাছে মনে হয় যে আমার কথা সে কোনোদিনই শুনবে না বা মানবে না। এর মানে হলো আমি তাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। প্রতিদিন বাড়ির সামনে ময়লা ফেলাটা যেন তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং কোকুলাস কিন্তু সেটা মেনে নিয়েছে। যতই তাকে বলেন না কেন যে আমার বাড়ির সামনে ময়লা ফেলো না, সে কোনোদিনই বদলাবে না। কোকুলাস এই বিষয়টা মেনে নিয়েছে, তাই সে অ্যাকসেপ্ট করে চলে। সে বলে ডাক্তার সাহেব সে তো প্রতিদিন ময়লা ফেলবে, তাই আমি নিজে প্রতিদিন নিয়ম করে ঝাড়ু মেরে জায়গাটা পরিষ্কার করে দিই। বাস, এখানে কিন্তু কোকুলাসের খতম, কোকুলাস এখানেই চলে আসে। তো এখন আমি ময়লা পরিষ্কার করার জন্য একজন কাজের লোক রাখছি। ভাই তুই তুই প্রতিদিন সুইপার, একটা পাড়ার সুইপার, তাকে ভাড়া করেছি যে তুই প্রতিদিন 20 টাকা করে পাবি, তুই এটা ঝাড়ু মেরে ওর ওগুলো পরিষ্কার করবি, আমারটা ফেলে ফেলে দিবি। সে ঝাড়ুদার ঠিক করেছে। হ্যাঁ, ও কেন করেছেন, কারণ ও তো ময়লা ফেলা বন্ধ করবে না, প্রতিদিন তার বাড়ির ময়লা আমার উঠানের সামনে ফেলবে। তো এখন ধরেন যে এরকম পেশেন্টকে আমরা ওষুধ দিলাম, ওষুধ খাওয়ার পরে রোগীর জীবনে কি পরিবর্তন ঘটবে? ওষুধ খাওয়ার পরে সে কি গিয়ে প্রতিবেশীর ময়লা তুলে বাইরে ফেলে দিবে নাকি ফেলবে না? এখন ধরেন রোগী আপনার চেম্বারে এলো, আপনি তাকে কোকুলাস ওষুধটা দিলেন, এখন আপনি করবেনটা কি? প্রতিবেশী মানে সেই ব্যক্তি করবেটা কি? প্রতিবেশী এই প্রতিদিন ময়লা ফেলার কারণে এই যে ইরিটেশন, এই ইরিটেশন কোকুলাসকে অসুস্থ করে তুলেছে। ঠিক এই চিন্তার কারণেই সে অসুস্থ হয়ে আপনার কাছে আসছে। তার শরীরে অন্য কোনো বড় রোগ নাই, কারণ তার মনে প্রতিদিন রাত্রে এই চিন্তাই ঘুরতে থাকে যে এই সকালে উঠে আবার আমাকে ঝাড়ু হাতে নিয়ে যায় ময়লা পরিষ্কার করতে হবে, যে ময়লাটা আমার বাড়ির না, মানুষের বাড়ির। এই চিন্তা করতে 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 সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। এখন সে এসে বলল ডাক্তার সাহেব আসল কথা হলো আজ যখন সে সন্ধ্যায় বাড়িতে ঢুকছিল আপনি ওষুধ দিয়ে দিয়েছেন, ওষুধ খাইছে, খাওয়ার পরের ফলো আপের কথা বলছি। এসে সে বলবে যে ডাক্তার সাহেব আজকে যখন সে সন্ধ্যার সময় বাসায় ঢুকছিল, আমি তাকে বললাম আসসালামু আলাইকুম ভাই সাহেব, একটু আসবেন, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, মোসাফা করে বলেন আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আসেন না প্লিজ আজকে আমার বাসায় আসেন না, দুজন মিলে এক কাপ চা খাবো, আসেন একসাথে একটু বসে চা খাই, একটু আড্ডা দেওয়া যাবে। এখন ডাক্তার সাহেব প্রতিবেশী তো আমার এই কথা শুনে একদম পুরা চোখ ছানা বড়া হয়ে গেছে। এই বেটা করে কি? হ্যাঁ, এই বেটা করে কি, আমাকে কি বলে? তো আমি প্রতিদিন তার ময়লা ফেলি আর সে আমাকে চায়ের দাওয়াত দিচ্ছে। আচ্ছা যাক। তো এখন প্রতিবেশী আসলো, এবার সে বলতেছে যে ডাক্তার সাহেব এই ভাইজান আপনার মিসেসকে একটু ডেকে নেন। হ্যাঁ, নাহলে আপনি বসেন, আমার মিসেসকে বলতেছি তাকে ডেকে আনতে। এই মিসেস করে যাও তো ভাবিকে ডেকে নিয়ে আসো, আমরা সবাই মিলে একসাথে বসে চা খাই। আমি আমার স্ত্রীকে পাঠিয়ে দিলাম প্রতিবেশীর বাসায় যে তুমি তার বউকে ডেকে নিয়ে আসো। এই আমার অ্যাটিটিউড শুনে তো আমার স্ত্রী পুরা অবাক। ও প্রতিদিন, ওনারা প্রতিদিন আমাদের বাড়ির সামনে ময়লা ফেলে দেয় আর তুমি তাকে ডেকে ঘরে আমাদের বাসায় ডেকে চায়ের দাওয়াত দিচ্ছ। আমি বললাম আরে তুমি চা তো আগে বানাও। এবার প্রতিবেশী মনে করেন দুজন হাজবেন্ড ওয়াইফ আসলো, এসে একসাথে বসলো। এবার সে বলছে আরে ভাই সাহেব কেমন আছেন? দেখেন রুগী কিন্তু তার সাথে খুব ভালো বন্ধুত্ব করে নিল। রুগীরা সেরকম গল্প বলেও যে আমি তার সাথে খুব বন্ধুত্ব করে নিলাম, আমি তার সাথে ফ্রেন্ডশিপ করে নিলাম। তারপর সে যখন চা খেয়ে আমাদের বাসা থেকে বিদায় নিচ্ছে, আমি তাকে যেতে যেতে খুব শান্তভাবে বললাম ভাই সাহেব একটা বিষয় কি করা যেতে পারে, আপনি যদি প্রতিদিন ময়লাগুলোকে এইভাবে আমার এই রাস্তার সামনে না ফেলে ওই যে একটু দূরে ডাস্টবিন আছে ওখানে ফেলে দিতেন, তাহলে দেখতে একটু ভালো লাগতো, পরিবেশটাও ভালো থাকতো। তো এই কথা শুনে প্রতিবেশী বলে হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই, কেন না কেন না, আমি অবশ্যই করব, আগামীকাল থেকে আমি সব ময়লা ডাস্টবিনে ফেলে দেব। বাস,
সমস্যাটা একদম সমাধান হয়ে গেল। গল্পটা বুঝতে পারলেন? এখানে আমরা কি করেছিলাম, পপুলাস মেডিসিনটা রোগীকে দিয়েছিলাম, পপুলাস ওষুধটা দিয়ে রোগীর কোন জায়গাটা আমরা ঠিক করলাম, কোন জায়গা করলাম, ডালনেস ঠিক করলাম স্যার। ডালনেস ঠিক করলাম। তার মনের ভিতরে প্রতিবেশীর ময়লা ফেলা নিয়ে যে ডিস্টার্বিং চিন্তা ভাবনা চলছিল, যেটা তাকে অসুস্থ করে তুলছিল, সে নিজের সেই চিন্তার প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ করে নিল। বাস এতটুকুই, পপুলাস এইটুকু জায়গায় কাজ করলো। এটাই হলো আমাদের সবচেয়ে হোমিওপ্যাথির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সিমিলিমামের খাস বিষয়টাই। এর মাধ্যমেই তার ভেতরের রোগটিও কিন্তু পুরোপুরি ভালো হয়ে গেল। তার হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোলেবল ব্লাড প্রেশার ছিল। তখন তাকে এগুলো জিজ্ঞাসা করছিলাম যে স্ট্রেসটা কোথায়, হ্যান ত্যান, তখন সেগুলো গল্প করছিল। তার ওই আনকন্ট্রোলেবল ব্লাড প্রেশার একদম নর্মাল হয়ে গেল, তার শরীরে অন্যান্য যে কষ্টগুলো ছিল সেগুলো কমে গেল। সে খুব মানে কি বলবো, বন্ধুত্বপূর্ণ উপায়ে ফ্রেন্ডলি আর কি, সে কি করলো, পরিস্থিতিটাকে হ্যান্ডেল করলো। এটা একটা বিষয়, এটা একটা বিশেষ বিষয়, এটা একটা খুবই বিশেষ বিষয়। এটা আপনারা আজকে খুব ভালো করে নোট করে মাথার মধ্যে রাখবেন, আপনারা শিখবেন। আমরা যখন রোগীকে মেন্টাল স্টেটের উপরে ভিত্তি করে ওষুধ দিই, ভালো করে বোঝেন, আবার বলছি, আমরা যখন রোগীকে মেন্টাল স্টেটের উপরে ভিত্তি করে ওষুধ দিই, তখন রোগীর মেন্টাল স্টেট বা মানসিক অবস্থাটা আসলে কিভাবে কারেক্ট হয়, কিভাবে ঠিক হয়, সেটি ঠিক হয় এইভাবে যে সে নিজের পরিস্থিতিটাকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং সামনের মানুষের সাথে লড়াই ঝগড়া করার পরিবর্তে খুব ফ্রেন্ডলি, খুব শান্তভাবে, অ্যামিকেবলি সমস্যার সমাধান করে ফেলে। ঠিক আছে?